আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ আলোচনা সমান মজুরি দিবস 2020 অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দিবসটি উদযাপন উপলক্ষেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যৌথভাবে আমরা আজকের এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজন করেছি। In most of the developed and underdeveloped countries, women are being discriminated in various forms including economic and social. In particular, gender-based pay gap is a major obstacle to the sustainable development. It is also inhuman. To draw attention to the elimination of this wage inequality, the United Nations has declared September 18 as Equal Pay Day, and today, for the first time, the day is being observed around the world. Equal Pay Day draws attention to the gender pay gap, how much all women's work is undervalued and underpaid relative to men's. This year's COVID-19 crisis highlights how women's crucial work keeps our communities functioning. Half of our population is women. Thus, the desired development of the country will never be possible without ensuring the social and economical participations of women. Today, we will discuss how to eliminate pay gap in Bangladesh in the current reality with our distinguished guests. We are very happy to have on this very important discussion Ms. Sani Ansari, External Monitoring and Evaluation Expert for Jukto Hoye Mukto Project. She is also Executive Director of Network for Research and Training, NRT. আছেন আওয়াজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমা আক্তার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রেসিডেন্ট রাজিকুজ্জামান রতন, কান্ট্রি ডাইরেক্টর অফ ILO ইন বাংলাদেশ মিস্টার ঠুমো পটিয়াইনেন, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাম্বাসেডর হার এক্সেলেন্সি রেঞ্জে থেরিং এবং শ্রম অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আমিনুল হক। ওয়েলকাম টু দ্য ডিসকাশন। আই উড লাইক টু পয়েন্ট মিস্টার আমিনুল হক ফার্স্ট। জনাব আমিনুল হক, সমান মজুরি দিবস কতখানি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন এবং কেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই ইউরোপিয়ান ইউনিয়ন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার পক্ষ থেকে, যেনারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং চমৎকার একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। বিশাল জনসংখ্যার দেশ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই দেশের প্রায় 6,35,00,000 শ্রমশক্তি, যারা শ্রমের সাথে নিয়োজিত রয়েছে। এই বিশাল শ্রমশক্তির প্রায় অর্ধেক নারী শ্রমিক। এই অর্ধেক নারী শ্রমিককে যদি আমরা দেশের মূল শ্রমশক্তির সাথে সম্পৃক্ত করতে না পারি, তাহলে কোনোভাবেই আমরা আমাদের দেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে না। এবং আমি বিশ্বাস করি আমরা সেই উদ্দেশ্যেই এগিয়ে যাচ্ছি। আমরা যদি একটু লাস্ট ইয়ারে ইউএনের যে প্রতিবেদন আমরা দেখেছি, সেখানে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখি যে জেন্ডার ওয়েজ গ্যাপের ক্ষেত্রে বাংলাদেশ ছিল লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বে যেখানে জেন্ডার ওয়েজ গ্যাপ 21.2%, সেখানে বাংলাদেশের গড় ছিল 2.2%। সেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের ওয়েজ গ্যাপ 43.8%। কাজেই আমরা সত্যি কথা বলতে কি আমরা গর্ব করেই বলতে পারি যে বাংলাদেশ ওয়েল অ্যাহেড। ধন্যবাদ। আপনার কাছে আমি আবার আসবো। মিস্টার টুমো পটিয়াইনেন, why this day is so important, significant? Well, first of all, thank you for all of you for convening today around this Equal Pay Day. It's tremendously important globally, and it's also extremely important here in Bangladesh. As while there have been some successes in gender equality in general, it is still by no means so that there would be indeed equal pay for equal work in the very many sectors in Bangladesh that we will be able to talk about today. And there is a need to continue to rally around, as we all share and understand. This is a matter of non-discrimination as well, and a matter of gender equality at heart. Over to you. Well, thank you very much. Thank you. নাজমা আক্তার, আপনার অভিজ্ঞতা শুনতে চাই। নারী হিসেবে আপনি কি কখনো বেতন বৈষম্যের শিকার হয়েছেন? ধন্যবাদ
নারী হিসাবে মজুরি পেতে বৈষম্য হয়েছে, নারী হিসাবে অধিকারের জায়গায়, আমার ক্ষমতার পাওয়ার জায়গায়, সব জায়গায় আমরা বঞ্চিত হই বা হয়েছি। আজকে গার্মেন্টস শিল্পে আপনারা দেখেন নারী শ্রমিকরা কিন্তু শ্রমিক হিসাবে বিবেচিত হচ্ছে বা ট্রিটেড হচ্ছে, আর পুরুষরাই কিন্তু সিদ্ধান্ত গ্রহণে বা বড় কর্মকর্তা হিসাবে আসতেছে। কিন্তু বৈষম্যর জায়গাটাই হলো আমার যে লিডারশিপ, আমার যে ক্ষমতায়নটা, আমার যে জায়গাটা, সেই জায়গাটা নাই। এবং নারী হিসাবে আমি সংগঠিত করব, আমি ইউনিয়নের প্রতিনিধি হব, আমার মজুরি করব, সেই জায়গাগুলোতে কিন্তু অনেক দুর্বলতা, অনেক কিছু আছে, এবং সেই জায়গাগুলোকেই আমরা এখন আস্তে আস্তে সরিয়ে আনার চেষ্টা করতেছি। এবং কিভাবে আমরা কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে নারীর প্রতি যে বৈষম্য বা হচ্ছে, কারণ আমার পুরুষ বস যে, তাদের দ্বারাই কিন্তু আমরা বেশিরভাগ সময় হয়রানির শিকার হই। কারণ এইখানে আমি ইকুয়াল পের চাইতে মনে করি ইকুয়াল পজিশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদি আমরা আসলে ইকুয়াল পে পেতে চাই। ধন্যবাদ। Her Excellency Ranjita Ering, what is your experience? Have you ever been ill-paid as a woman? Thank you very much. And again, thank you for giving me the opportunity, and hello to my fellow panelists. Speaking from a personal perspective, I have to say that I have been quite fortunate because our generation of women, post-war women in Europe, have been rather well treated. Now, it's not to say that it's a perfect scenario. I think in many sectors, especially in the private sector in Europe, there is still a important pay gap. But for example, if you look at academics or the civil servants, I think these challenges have been overcome. So speaking personally, I can say I've been fortunate not to have experienced an unequal pay. This is a fundamental issue, and it's part of what the EU stands for: equal pay for all and no discrimination, whether it's in terms of gender, in terms of ethnicity, religion. So this is what we stand for. Thank you, and over to you. Thank you, Excellency Renze, for your valuable opinion. We'll come back to you another round. জনাব রাজিকুজ্জামান রাতন, সমান মজুরি নিশ্চিত করবার ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে বলে আপনি মনে করেন? আইনের দিক থেকে বাংলাদেশে নারী পুরুষের মজুরির কোনো পার্থক্য নেই, কিন্তু যতটা এটা আইনে আছে বাস্তবে কিন্তু তার ততটা প্রতিফলন আমরা দেখি না। কারণ আমাদের কর্মক্ষেত্রে যারা নিয়োজিত আছেন তাদের প্রায় 88 থেকে 89% আছেন অপ্রাতিষ্ঠানিক খাতে। এই সমস্ত ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে গড়ে একজন পুরুষ শ্রমিকের মজুরি 400 টাকা হলে নারীদের সেখানে কিন্তু 250 থেকে 300 টাকার বেশি নয়। এটা আমরা বিভিন্ন তথ্যে প্রমাণ দেখেছি। কিন্তু কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ব্যাপকভাবে বাড়ছে। 1974 সালে আমাদের বাংলাদেশে কর্মক্ষেত্রে 4% নারী অন্তর্ভুক্ত ছিলেন, আর 2016 সালে আমাদের শ্রমশক্তির জরিপে দেখা গেল এটা বেড়ে দাঁড়িয়েছে 35.6%। কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে বাংলাদেশের গড় আয়ের যদি দেখি তাহলে পুরুষদের তুলনায় নারীদের গড় আয় অর্ধেকে নেমে এসেছে। এক্ষেত্রে ওয়েজ গ্যাপ যেমন আছে, সাথে সাথে একটা জব ফ্লেক্সিবিলিটিও আছে। জব ফ্লেক্সিবিলিটির মধ্যে যেমন মাদারহুড পেনাল্টি বলে তারা একটা কথা বলছেন, যে আমাদের এখানে মাতৃত্ব কখনো কখনো প্রায় অপরাধের সমসাময়িক হয়ে যায়। যদিও সরকারি ক্ষেত্রে বলা আছে যে মাতৃত্বকালীন ছুটি হবে 6 মাস, বেসরকারি ক্ষেত্রে এটা আছে 4 মাস। ইনফরমাল শ্রমিকদের ক্ষেত্রে তো কোনো ছুটি নেই, বরঞ্চ মাতৃত্বের অপরাধে তার হয়তো চাকরি চলে যাওয়ার উপক্রম হয়ে যায়। এমনকি যারা ইট ভাঙা, মাটি কাটার কাজ করেন, হোটেল রেস্তোরাঁয় কাজ করেন, কিংবা গৃহকর্মী হিসেবে কাজ করেন, তাদেরকে আবার বলা হয় যে তোমার তো সন্তানকে কোলে নিতে হয়, তাকে আবার দুধ খাওয়াতে হয়, তার জন্য তোমার সময়ের অপচয় হয়, ফলে তুমি এখন কাজ থেকে সরে যাও। এবং যে কারণে দেখবেন যে বাংলাদেশে গার্মেন্টসেও প্রায় 56 থেকে 57% আছে আমাদের নারী শ্রমিক, কিন্তু সুপারভাইজার থেকে উপরের স্তরে কিন্তু নারী শ্রমিকদের সংখ্যা মানে প্রচন্ড কম। নিচে থাকলেও উপরে যেটা আমাদের ওয়েজ গ্যাপের তুলনায় পজিশন গ্যাপটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। এবং নারীদের কাজটা যেহেতু গৃহস্থালী কাজের সঙ্গে সমন্বয় করে নিতে হয়, সে কারণে তারা জবটাও প্রেফার করে, দেখবেন শিক্ষক, নার্স, অফিস সহকারী কিংবা কল সেন্টারের কাজ, এই সমস্ত কাজে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গোটা দুনিয়াব্যাপী এটা একটা সমস্যা তৈরি হয়েছে যে উচ্চ বেতনের চাকরির ক্ষেত্রে নারীদের অংশগ্রহণটা কমে যাচ্ছে। ধন্যবাদ। মিস সানিয়া আনসারি, what is your observation on gender-based pay gap in the global and Bangladeshi context? Thank you.
I will rather echo with what Nazmapa and Ratun Bhai said, that I haven't seen the discrimination, wage discrimination, but what is there is like that when you are entering into in an organization, in a factory. So your remuneration is same, but you are not evaluating, or you are not following up that when it is increasing, who is getting the increased thing. So when you entering, you are seeing that there is no discrimination. But when you are going up, you are getting the promotions, you are getting the increments. Who are getting the increments? The women in this arena is like basically like their rights are hampered here. So I have seen. So when you talk about the gender pay gap in the factories as well, sometimes it's quite impossible for them to understand what is the really meaning of the gender pay gap. They say, no, we don't have any discrimination. The discrimination doesn't mean the gender pay gap. So you have to see that who is getting the promotion, who is getting the benefit of every single year when you are like when you are doing the appraisal, when you are doing the evaluation. Thank you very much. Mr. Tumapoti Ainen, what do you think about the existing challenges in ensuring equal pay in the context of Bangladesh? Yeah, thank you. And I very much agree with what has been said by many of the colleagues, that the wage gap is not really only about the wage, it's also about the opportunities in relation and equal access to opportunities in terms of accessing training, better skills, career growth, managerial opportunities, and so forth. So it's very important to look at the equal pay as a comprehensive concept, and not only the pay itself, right? It really is about gender equality and equality of opportunity, right? So the course correction, in a way, needs to really be both in terms of attitudes and openness of the society as a whole to appreciate that the gender equality, including the equal pay, comes with the entry of women to the labor market at all levels, and it comes with the necessity to challenge the very deep-rooted attitudes that somehow there is a gender disparity in terms of equality of opportunity. Thank you, Mr. Tumapoti Ainen, for your valuable opinion. নাজমা আক্তার, জনাব রাজিকুজ্জামান মজুরি বৈষম্যের যে চিত্র তুলে ধরলেন, তার সঙ্গে আপনি কতখানি একমত? আপনার নিজের বিশ্লেষণ এবং পর্যবেক্ষণও শুনতে চাই। আইনে কিন্তু অনেক ক্ষেত্রে আবার একজন শ্রমিক হিসাবে নারীর স্বীকৃতিই নাই, সে তাহলে তার মজুরিটা কিভাবে সম মজুরি হবে, এটাও একটা প্রশ্ন। কারণ আইন আমাকে সংগঠিত শ্রমিক এবং অসংগঠিত শ্রমিকের জায়গায় রাখছে। মজুরির বিষয় বলেন বা যেই জায়গায় বলেন, আমার আইনের একটা স্বীকৃতি থাকতে হবে, আমাকে লিডারশিপ পজিশনে আসার সুযোগ দিতে হবে, সেই জায়গায় আমাকে প্রশিক্ষিত করা রাষ্ট্রের যেমন দায়িত্ব, তেমন ভাবে কিন্তু দায়িত্ব একজন মালিক হিসাবেও, একজন শ্রমিক হিসাবেও আমার দায়িত্ব সচেতন হওয়ার। তো এই জায়গায় আপনি ইকুয়াল পে এর কথা, আমার ফ্যাক্টরিতে ন্যূনতম মজুরি ৮,০০০ টাকা, এইটা দিয়ে আমার পরিবার আমি চলতে পারবো কিনা, আমার জীবন এবং জীবিকা ঝুঁকি কিনা, সবকিছু কিন্তু বিশ্লেষণ করতে হবে। আমরা পাওয়ারটাকে যদি, পজিশনটাকে যদি না পাই, আমাদের পে গ্যাপ জীবন ভরেই থাকবে। ধন্যবাদ। জনাব আমিনুল হক, সমান মজুরি নিশ্চিত করবার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা মোকাবিলায় সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে শুনবো, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক, বিশেষ আলোচনা সমান মজুরি দিবস 2020 অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। জনাব আমিনুল হক, সমান মজুরি নিশ্চিত করবার ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং সরকারের উদ্যোগ নিয়ে আপনার সাথে কথা বলছিলাম। বিষয়টা আসলে আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের মোট শ্রমশক্তির 88% হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতের সাথে যুক্ত। মাত্র মোট জনসংখ্যার 21 লক্ষ আমরা সরকারি চাকরি করি। পার্সেন্টেজের হিসাবে আসলে এটা একের নিচে নেমে আসে। আর অপ্রাতিষ্ঠানিক খাতে যেটা বলছে 88% যারা নিয়োজিত আছে কর্মে, তাদের ক্ষেত্রে বড় যেটা অসুবিধা হচ্ছে তাদের নিয়োগপত্র, তাদের পরিচয়পত্র, এই বিষয়গুলো শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। কিন্তু আরো বেশ কিছু বিষয় আমার কাছে যেটা আমি নোটিস করি, যে ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে চাকরিচ্যুত বা হয়রানির শিকার হতে হয়। শ্রম অধিদপ্তরের কাছে এই সংক্রান্ত কোনো অভিযোগ আসলে আমাদের যে এসওপি আছে, এসওপি অনুযায়ী আমরা কিন্তু তদন্ত করে যদি দোষী প্রমাণিত হয়, সেক্ষেত্রে শ্রম আদালতে মামলা করে থাকি আমরা, এবং এটা একটা প্রতিকারের ব্যবস্থা নিয়ে থাকি। ধন্যবাদ।
Her Excellency Renze Teni, the European Union is working collaboratively to ensure equal pay for men and women. What are the biggest issues in this area and how is the EU working to minimize this? Yes, I think it's, of course, something that cannot be solved very quickly. I think it can only be solved by a long-standing and transparent and solid partnership between the EU and the government of Bangladesh. And I think we've come a long way. I think one of the examples, of course, is that we have started doing sector budget support. We've looked at public finance management. So there is one side of this where we look at the institution building by which our funding can be used in a more transparent manner. So that is from the institution side. Of course, from how do you really target the women that should be getting equal pay? That is, of course, for us also a very important challenge. And there we have to work not only with the government, but with the UN. And that's, I'm so happy that my friend Tuomo is here because we work together very closely also on, for example, labor rights. We have a labor rights roadmap that we would like the government to follow and to implement if Bangladesh is going to keep trade privileges which the EU extends to Bangladesh. So that is an important issue. Now, on the gender, I think there's so many activities which we support that our partners on the ground are implementing. For example, there is the issue of unequal access of women to occupational training and decent work opportunities. So we have a big program, what we call Skills 21, where we also, a very important target is to extend training to women so that they can also find jobs in areas which were so far only reserved for men. And this is, I think, very important. Why shouldn't women become electricians? Why, or technicians or plumbers? If that enables them to find more secure work, whether here or as maybe migrants to go abroad and have safe and secure jobs for them there. So that is one thing. Another important thing is, of course, the gender-friendly workplace that is hampering many women from actually pursuing a career out of the house. I visited some of the ready-made garment factories in Bangladesh, and I've seen that there are some who are doing extremely good work by providing a mobile nurseries or nurseries inside the premises. So that is an extremely important example, because by providing childcare, of course, it becomes much more easy for women to work out of the house. So dignified, decent, safe, gender-friendly working conditions are also in the interest of the employers, because it will improve and increase productivity. So this is very important. And I see we have, of course, Najma here, and her as a trade unionist, I can only say that we're very much agreeing with, for example, creating awareness on labor rights and entitlements. Women should be aware of what their rights are so that they can be more, let's say, unionize and demand their rights. And that is very important. And sometimes that also requires skills training and awareness creation. So these are a few of the things we're doing. Thank you. Thank you for your opinion. Well, Mr. Timo Potiainen, access to work has to be increased for women before ensuring equal pay, and we know the ILO has been implementing a project called Skills 21. Could you please tell us more about this initiative? Yeah, thank you. And the EU ambassador referenced already the program a bit, and we are of course very happy to be implementing it together and for the sponsorship of EU. Really, it is about enabling environment, creating the right kind of opportunities for young men and women to access. And one of the key things that this program is trying to do as affirmative action is to look into how to make the TVET institutions and the skills institutions much more tuned into that job.
because there's an issue of the quality of institutions. So if the institutions themselves are dedicatedly working towards bringing strong competencies for young men and women, then that goes a long way in addressing also how they enter the labor markets. And secondly, I want to go back to the issue of enforcement of laws, right? We may have the best policies and we may have the best laws, but if there is no awareness of them, and if there is no solid ways of enforcing these laws when the system breaks down, then lot remains to be said and lot remains to be done. And then thirdly, social dialogue, right? This is not for one entity to fix. This is for all of us to rally behind. Trade unions, workers, employers, and the government, right? It's also a social issue. So it's very important there is that jointness, of course, that gender equality, including addressing the particular issue of pay gap, actually, when you do address it, you do well for Bangladesh as a whole, and you do well for the young men and women in Bangladesh as a whole. Well, thank you. Thank you very much. Excellency Ranger Tering, the EUD is funding this initiative. How do you think this will contribute to the equal pay? What we hope to achieve, I mean, with our funds, they're of course limited for a country as big as Bangladesh. So what we want to achieve with our funds is by giving sector budget support, for example, to our big programs in terms of TVET or skills development, human capital development, etc., is to be part of the reform agenda. So discussing with the government on what kind of changes can be made so that ultimately this policy agenda can be implemented and then find its way to improve the lives on the ground of the, let's say, the women or all our beneficiaries that would benefit from what we're doing in this. So it's a long-term project, and I think it's very useful at the same time to also extend funds to civil society organizations, because through small projects, they can, lessons learned on small projects, which can be ultimately translated into the government agenda. So this is very important. And of course, as EU, we have a lot of, we are a model of social security in our member states. So I think there is also a transfer of knowledge here through technical assistance that can be useful of how can we actually make sure that funds for social protection, better work, decent work can be implemented. And it's in fact interesting because this morning I participated in a dialogue on social protection, which was facilitated by the Center for Policy Dialogue. And there were a lot of voices coming from the rural communities and from women and NGO workers who said, what the government is doing in social protection is very important, but what we need to be sure is that, for example, how do we make sure that these handouts or these extra payments for destitute or the ultra poor is actually reaching the people who are most deserving. And one participant said, and I think he was a representative of the government, that 60% of the beneficiaries usually are not really belonging to the most poor. So what does this tell us is that we have to really look at ways in which to create some system where we see that any benefit given should reach the beneficiaries in the best possible way. And this is also what we will be doing for garment workers. You may have seen in the press that we are planning to do a big funding together with Germany, a total amount of 113 million euros for workers in the export sector, so mainly the RMG sector, but also leatherware, footwear. And many of these workers are women. So to help them if they've lost their job because of the COVID-19 crisis and the ensuing problem of factories having to close or having to lay off,
So that's what we're also doing. So it's a long haul process. And I think these kind of discussions will usefully contribute to getting our act together and to hope that our funds are well spent. Thank you. Well, thank you very much, Excellency, for your opinion. Ms. Sania Ansari, how effective is this initiative in improving women's skill and ensuring equal pay? Definitely, because when I was listening to both of them, my mind stuck up to this. I'm very much against any kind of a very short kind of project, and women's empowerment cannot be like surrounded by a short term of project. So I congratulate and I'm really thankful to them because they are thinking about in a sustainable changes in a sustainable like the really focus on the sustainability. Just I want to add one point of it that because of the if the focus can be given on the career counseling of a woman, because so far I haven't heard about the women's career counseling. So the career counseling needs a longer time, and the women fear to get into the higher position because she has to be rude, she has to be like that, she has to take the extra burden. That is the scenario in the factory in the other sectors. So in this project, if the career counseling should be given to the better importance, then it should have a longer time effect. Otherwise, whatever I have heard both of them is really wonderful. I think that it will create a real working atmosphere in our country and in the world as well. ধন্যবাদ। জনাব রাজিকুজ্জামান রাতন, সমান বেতন নিশ্চিত করবার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নারীরা কর্মক্ষেত্রে নিরাপদ বোধ করছে কিনা। আপনার বিশ্লেষণ শুনতে চাই, কিভাবে এটা নিশ্চিত করা যেতে পারে? হ্যাঁ, এখানে কয়েকটা জিনিস আমাদের ভাবতে হবে। আমরা যখন ইকুয়াল পে এর কথা বলছি তখন আমাদের ইকুয়াল অ্যাক্সেসের কথা বলতে হবে, ইকুয়াল অপরচুনিটির কথা বলতে হবে, এবং ইকুয়াল রাইটের কথা বলতে হবে, এবং আমাদের স্কিল গ্যাপটা দূর করতে হবে। এবং এক্ষেত্রে একটা সোশ্যাল সাইকি আছে যে মেয়েদেরকে দিয়ে সব কাজ হবে না, আবার একটা হলো সোশ্যাল ইনসিকিউরিটি আছে, মেয়েরা সব কাজ সবসময় করতে পারবে না। যে কারণে একটু আগে আমরা শুনলাম যে আমরা কেন ফিটার, কেন আমরা ইলেকট্রিশিয়ানের কাজে মেয়েদেরকে পেতে পারি না। পারি না এই কারণে তার শরীর, যে শরীর তার শ্রমের আধার, সে শরীরটা নিয়েই সে যদি বিব্রত থাকে, সে শরীরটাই যদি আক্রান্ত হওয়ার ভয় থাকে, তাহলে প্রথমত তার মানে এক্সেসটাই সেখানে বাধাগ্রস্ত হয়ে যায়। সেই ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটিটা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমাদের দেশের মেয়েদের একটা বড় বৈশিষ্ট্য আছে কি, আমাদের দেশের মেয়েরা খুবই দ্রুত যে কোনো পরিস্থিতির সঙ্গে তারা অ্যাডাপ্ট করতে পারে, অভিযোজন ক্ষমতাটা দারুণ। যে কারণে ওই মধ্যপ্রাচ্যের মরুপথ দেশে অথবা ওই মানে বরফের দেশে সব জায়গায় আমাদের মেয়ে শ্রমিকরা যেমন যেতে পারছে, আমাদের দেশেও সব ধরনের কাঁথা সেলাইয়ের কাজ থেকে শুরু করে ইট ভাঙার কাজ পর্যন্ত সব কাজে মেয়েরা থাকতে পারছে। কিংবা আমরা যদি আমরা গার্মেন্টস সেক্টরে দেখি, আমাদের যদি 40 বছরের কাজের কথা বলি, ইউরোপ আমেরিকাতে তো এই কাজ প্রায় ধরেন 150 বছরের কাজ। তো 150 বছরের কাজ আমাদের 40 বছরে আমাদের মেয়েরা তো সেটা শিখে তাদের সঙ্গে কম্পিট করছে, এবং সেই মান তো তারা অর্জন করেছে যে তারা সে কাজটা করতে পারে। পেইন স্টিকিং ওয়ার্কটা আমাদের মেয়েরা অনেক কিছু করতে পারে, এগুলো তাদের যোগ্যতা হওয়ার কথা ছিল, কিন্তু এগুলো হয়ে গেছে এখন অযোগ্যতা। যেহেতু তারা অ্যাডাপ্ট করতে পারে সহজে, এই জন্য অল্প বেতনেও কাজ করানো যায়। যেহেতু তারা পেইন স্টিকিং কাজ করতে পারে, সেই জন্য তাদেরকে মানে কষ্টকর কাজে নিয়োগ করা যায়। এইটার ক্ষেত্রে আইনের একটা সুরক্ষা দরকার। আমরা এই জন্য বলি যে আমাদের একটা শব্দের মধ্যে আছে, দেখুন বলা আছে ম্যাটারনিটি বেনিফিট। আমরা বলতে চাই ম্যাটারনিটি কোনো বেনিফিট না, ম্যাটারনিটি হচ্ছে রিকগনিশন। ভবিষ্যতে শ্রমশক্তি আসবে যাদের মাধ্যমে গোটা সমাজের তো তাকে রিকগনিশন দেওয়া উচিত। 2 নম্বর হচ্ছে ম্যাটারনিটি হচ্ছে রাইট, তারপর ম্যাটারনিটি একটা রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি। কোনো মা একা তার সন্তানকে বড় করতে পারবে না, তার সন্তানকে যোগ্য মানুষ করতে পারবে না। সেখানে তো স্কুল দরকার হয়েছে, সেখানে তো বিশ্ববিদ্যালয় দরকার হয়েছে। স্কুল বিশ্ববিদ্যালয় তো পরে, প্রথমত ডে কেয়ার সেন্টারগুলো লাগবে। আমাদের মারা যে কর্মক্ষেত্রে যাবেন, 4 মাস ছুটির পরে ফিরে আসবেন, এসে কাজে 2 মাস পরে যখন সন্তান জন্ম নেওয়ার 2 মাস পরে কাজে আসবেন, এই বাচ্চারা কোথায় থাকবে, কেমন করে থাকবে? কতগুলো ফ্যাক্টরি এগুলো ইনশিওর করেছে। আর যেগুলো ইনফর্মাল সেক্টর, এই জন্য আমরা সোশ্যাল নার্সারিও কিছু থাকা দরকার, যাতে আমাদের ডে কেয়ার সেন্টার একদম রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে হবে। শুধু কর্মক্ষেত্রে হলে হবে না, যে নারী ইনফর্মাল সেক্টরে কাজ করেন সে কোথায় যাবে, তার সন্তানটাকে কে টেক কেয়ার করবে, এগুলো দেখতে হবে। আর একটা জিনিস আমার যেটা মনে হয়, যে মা অতিরিক্ত পরিশ্রম করছেন কিন্তু পুষ্টি পাচ্ছেন না, তা গিয়ে পড়ছে তার সন্তানের উপরে, তার ভবিষ্যৎ প্রজন্মের উপরে। ফলে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি ছাড়া নারীদের কিন্তু এই কর্মক্ষেত্রে শুধু যদি বলে যে আসেন 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 বললেই তো আসবে না, তাকে তো এই জিনিসগুলো ভাবতে হবে। একটা নারী কেন ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিস তো করতে পারে না? কারণ সন্ধ্যা 7টা 7:30টার সময়
তার কর্মক্ষেত্র থেকে ফিরে তার বাসায় এসে তার বাচ্চা দেখাশোনা করতে হবে, তার সংসারের কাজ করতে হবে এবং বাবা মার প্রয়োজনে কিছু দায়িত্ব নিতে হবে, তখন কি তার ট্রেড ইউনিয়ন কাজের জন্য বাড়ি বাড়ি ঘোরাটা কি সম্ভব? প্রথমত তার সময় নেই, দ্বিতীয়ত তার নিরাপত্তা নেই। এই সময়টাকে আমরা কিভাবে কম্প্রোমাইজ করতে পারি আর নিরাপত্তাটা কিভাবে নিশ্চিত করতে পারি? আর একটা বিষয়, প্রজেক্ট ড্রাইভেন কর্মকাণ্ড দিয়ে এটা হবে না, এটা একটা পারপেচুয়াল অ্যাক্টিভিটিস লাগবে, নট প্রজেক্ট ড্রাইভেন। প্রজেক্ট তো দুই বছর পর প্রজেক্ট চলে যাবে, তারপরে কি হবে? ফলে এইটাকে একটা পারপেচুয়াল অ্যাক্টিভিটিস করতে গেলে এটা রাষ্ট্রীয় দায়িত্বটা নিতে হবে এবং একটা সামাজিক আন্দোলন থাকতে হবে। সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের ডিগনিটি আসবে, আর রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে দিয়ে রেসপন্সিবিলিটি অফ দ্য সোসাইটি সেটা রিফ্লেক্টেড হবে থ্রু স্টেট। কারণ রাষ্ট্র মানুষের ট্যাক্সের টাকায় কর্মজীবী এবং শ্রমজীবী মানুষের পক্ষে দাঁড়াবে। এই বিষয়গুলো আমাদের একটু দেখা দরকার। ধন্যবাদ। নাজমা আক্তার, বলা হচ্ছে নারীরা ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হলে সমান মজুরি, লিঙ্গ বৈষম্য এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার মতো ইস্যুগুলোর সমাধান দ্রুত হতে পারে। আপনি কি মনে করেন? রাষ্ট্রের বড় দায়িত্ব নারী এবং পুরুষ সমানভাবে যেন এগিয়ে যায় সেই জায়গায়। আজকে নারীর কিন্তু দক্ষতা বা তার প্রশিক্ষণের জায়গায় কিন্তু খুবই কম এবং সেই জায়গাটা সরকারকে দেখতে হবে। আমি একজন নারী হিসাবে যখন এগিয়ে যাচ্ছি, আমি যখন নারী হিসাবে সঠিক কাজটা করতেছি, সমাজের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কিন্তু আমাকে টেনে হেসড়ে পিছিয়ে নামিয়ে দিচ্ছে, আমাকে ভুল ব্যাখ্যা দিচ্ছে। এইটাতেও কিন্তু নারীর সামাজিক যে অবস্থান থেকে কিন্তু কালচারাল যে সমস্যাগুলা এইগুলো পরিবর্তন করতে হবে। মানে নারী কাজ করতে গেলে সে সব ভালো, কিন্তু একটু খারাপ হলে তার চরিত্র নিয়ে কথা, তার আচরণ নিয়ে কথা, এগুলাও কিন্তু দিয়ে তাকে দাবিয়ে রাখে। তো আমার কথা হলো যে যার যার ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত সিদ্ধান্ত সেইখানে ব্যক্তিগত এবং কর্মক্ষেত্র মিলিয়ে ফেলে। এখানে সংগঠিত হওয়া এবং সরকারের যে দায়িত্ব সেই জায়গায় পূরণ করা, আমরা যারা আছি সবাই প্রশিক্ষণ, অ্যাওয়ারনেস, ট্রেনিং এটাও দরকার। প্রজেক্ট হলে সেটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, কোন জায়গায় গিয়ে আমার টার্গেট হবে। শুধু প্রজেক্টের জন্য প্রজেক্ট, বা যারা একটু ভালো ইংরেজি বলতে পারে, দুইটা কথা বলতে পারে, তারাই প্রজেক্ট পাইলো, কিন্তু তারা এই বিষয়ে কিছু জানেই না, তারা এই বিষয়টাকে হ্যান্ডেলও করতে পারে না। আমরা চাই যে রাইট জায়গায় রাইট থিংসটা আসুক, এবং রাইট না হলে এই ইকুয়াল পের জায়গা আসবে না। ইউরোপিয়ান ইউনিয়ন অনেক কাজ করতেছে, আইএলও অনেক কাজ করতেছে, কিন্তু এটা কতটুকু ইমপ্যাক্ট আসতেছে, কতটুকু হচ্ছে? ধন্যবাদ। হার এক্সেলেন্সি Lorenzo Tenick, the gender inequality is the root cause to unequal pay. What is your reflection on this? Thank you. I think, as has been discussed, to address the root causes, it cannot be a one-dimensional process. We have to address a lot of issues, notably on government policy, but also the private sector, to encourage the way of implementing the laws, the labor laws, etc. Somebody said earlier, and I think that is really the crux of the matter, it's not sufficient to have good laws, they need to be implemented. I heard the word ILO conventions, and I think there for Bangladesh there is still a little bit of homework to be done, because, for example, if Bangladesh as a graduating country from LDC status by 2024, if it wants to apply, for example, for GSP plus status with the European Union, it needs to show that that it adheres to all the ILO labor laws. So there is homework to be done. And on the ground level, I think it's really working very intensively with civil society organizations, with trade unions, etc., trying to really build a conducive environment for women, so that their environment in the workplace can be improved, and also to give them, and the fact of also enforcing equal pay. Just on a positive note, I think it's well known that Bangladesh has actually well performed in gender equality. If you look at the UN statistics, especially in terms of political space for women. I mean, of course, there is a female prime minister, but also if you see that there are 50 seats reserved for women in parliament,
I think there Bangladesh is really a leader, and that should also be acknowledged. I think Bangladesh is doing better in terms of gender empowerment than many of the countries in Europe, even, and including my own country, which is the Netherlands. I mean, there are many things we can learn from Bangladesh. That is not to say that we have to be complacent and just close our eyes to this payday, the equal pay day gap, and we should continue to work together for this. Thank you. We're doing it through so many projects we're implementing, and we continue to do this in the future as well. Thank you. Well, thank you very much for your nice opinion. Ms. Sani Ansari, you are working on an initiative which is Jukto Ho Mukto. Can you tell us about it and how this is contributing to addressing the gender gap? It's called Jukto Hoye Mukto. So Jukto united Ho. we stand. Jukto Hoye Mukto. So if you are united, so united we stand. So this is a project by EU, and the TDS Italia has implemented. I was the expert of monitoring of the project for every 6 months, and I must recognize the partners of it, like the Manusha Jona Foundation, Urban Project Bangladesh, Dalit, OSHI, Shobuj Obhijan Foundation, and Fulki. They were the partners and the sub-grantees of the project. In this project, which is very, if I say the word 1 2 point is like that, we have focus, the TDH focus for the Dalit women, the most marginalized sections in our country, we call the untouchables. So the Dalit women to come into in the RMG sector, so they have created a venue for them, so they can come from their homeland. And it's quite tough for the Dalit to come out of their community. So it's an opportunity to create an opportunity for the Dalit women to come out of the community and have a training center, which we call the vocational training center, run by the Manusha Jona Foundation. So they have trained, they came to know about the labor law, they came to know about the SRHR, they came to know about how to prepare your resume, how to get your appointment letter. If you don't get an appointment letter, how to get it. So, and after that, they have the women cafe, where the women out of the factory Friday, they can sit and they can talk about their rights. And 2 more points I have to add, that there is a one drop-in center where the child have the ECD and the child have the education. And finally, they are using a very beautiful phone app. Through there, the young adolescent girls can receive the violation cases, and they can address to the government as well and other community. These were the focus of. Thank you. Thank you very much. If I may, can I just add please. that I wanted to highlight how proud we are that we funded this project, which has really excellent results on the ground. It concluded last year. EU support was about €1.5 million, and I think these were euros well spent for the women beneficiaries in this project. So it was great to working together on this, and I hope there will be similar projects in the future. Thank you. Thank you. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। জনাব আমিনুল হক, সংবিধান এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পুরুষ এবং নারী উভয়ই সমান অধিকার রয়েছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি আপনার রাষ্ট্রীয় অবস্থান থেকে নারীর সমান মজুরি নিশ্চিত করতে কি পদক্ষেপ নেবেন? আপনার উত্তরের মধ্যে দিয়ে আজকের আলোচনা শেষ করব। আমরা যদি বাংলাদেশের বা রাষ্ট্রের সংবিধানটা দেখি, রাষ্ট্রের সংবিধানের 14, 19, 20, 28, 29 এই অনুচ্ছেদগুলোর মধ্যে কিন্তু রাষ্ট্রের নারী এবং পুরুষের সমান অধিকার বিষয়টি বিবৃত রয়েছে। পাশাপাশি বাংলাদেশ শ্রম আইনের 345 ধারায়, বাংলাদেশ শ্রম আইনের 232 ধারায় বলেছি যে নারী যেখানে কাজ করবে বা যে প্রতিষ্ঠানে কাজ করবে তার সহকর্মীবৃন্দ তার সাথে এমন কোনো আচরণ করতে পারবে না যেটা অশ্লীল বলে বিবেচিত হবে। তো আইনের প্রোটেকশনটা এখানে থাকছে আচরণের বিষয়টা। এবং 345 ধারায় বাংলাদেশ শ্রম আইনে যেখানে সমকাজের সমমজুরির বিষয়টি বলা রয়েছে, এখানেও বাংলাদেশ শ্রম আইন ক্লিয়ারলি বলে দিয়ে আছে যে কোনো ওয়েজ বৈষম্য করা যাবে না। অতএব আমি বিশ্বাস করি যদি আইনটাকে জানতে হবে, আইনটা শিখতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এই ক্ষেত্রে মালিক এবং শ্রমিক উভয়ই যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, এবং আমি আমার আলোচনার শুরুতেই যেটা বলেছি যে প্রশিক্ষিত শ্রমিক যদি গড়ে তোলা যায় প্রশিক্ষণের মাধ্যমে, তাহলে আমি মনে করি দেশে একটি সুন্দর শিল্প সম্পর্ক স্থাপিত হবে যা জাতির ভবিষ্যতের জন্য খুবই মঙ্গলজনক এবং কল্যাণজনক হবে বলে আমি মনে করি। Thank you all for participating in today's important discussion. We wish we will meet another discussion some other days on another occasion.
দর্শক আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.